শুরু হলো বাংলা নববর্ষ 1433। রাজধানীর রমনা বটমূলে চলছে বর্ণিল আয়োজন। ভোরের আলো ফুটতেই সঙ্গীত, আবৃত্তি ও পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন মানুষ। সকাল 6:15 জাগো আলোক গগনে গানের মাধ্যমে শুরু হয়েছে আজকের আয়োজন। নববর্ষকে স্বাগত জানাতে আয়োজিত এই অনুষ্ঠানের এবারে মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক দর্শনার্থী ও সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠেছে রমনার বটমূল। ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা ছায়ানট 1967 সাল থেকে রমনার এই বটমূলে পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বরাবরের মতোই বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রায় 200 জন শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করেন এবং 35 জন যন্ত্রশিল্পীর বাঁশি ও দোতারা সুরে বেজে ওঠে এসো হে বৈশাখ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন সহকর্মী মেজবা রহমান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেজবা, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিবেশ আপনি কেমন দেখছেন, জানাবেন। ঢোল বাদ্যের তালে আর রঙিন সাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চারুকলা অনুষদের উদ্যোগে নতুন বছরকে বরণ করে নিতে কিন্তু এখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে। আমরা সকাল থেকে এই জায়গায় রয়েছি এবং আমরা যদি একটু দেখাতে চাই, সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শুরু হয় শোভাযাত্রায় শিক্ষার্থী, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস জুড়ে নেমেছে উৎসবের ঢল। সকাল 8টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে জড়ো হতে শুরু করে উৎসব। শিক্ষার্থী, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ বর্ণিল পোশাকে শোভাযাত্রায় অংশ নিয়েছে। চারিদিকে ঢাক, ঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবের আবহ তৈরি হয়েছে। শোভাযাত্রায় অংশ নিচ্ছেন 200 শিক্ষার্থী, যারা বহন করেছেন আবহ তৈরি হয়েছে। শোভাযাত্রায় বাদ্য শিল্পীর পরিবেশনা রয়েছে। এইবারের যে নববর্ষের যে শোভাযাত্রা, এখানে কিন্তু নামের একটি বিতর্ক ছিল। সেই বিতর্ক ছাড়িয়ে নাম রাখা হয়েছে সেই অর্থাৎ যে বিতর্ক ছিল মঙ্গল শোভাযাত্রা নাকি আনন্দ শোভাযাত্রা, সেই জায়গা থেকে কিন্তু বিতর্ক উঠে বৈশাখী শোভাযাত্রার নামটি রাখা হয়েছে। এবং এই শোভাযাত্রায় আমরা দেখেছি পরিবারের ক্ষুদ্র লোকজন নিয়েও কিন্তু এখানে তারা একত্রিত হয়েছে। অর্থাৎ এবারের শোভাযাত্রার যে মূল প্রতিপাদ্য বিষয়টি ছিল, সেই বিষয়টিকে তারা নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই প্রতিপাদ্যকে কিন্তু সামনে রেখে এবারে শোভাযাত্রা হয়েছে। আমরা এখানে দেখেছি পাখি, পেটা থেকে শুরু করে বাঙালির যে 5টি মোটিভ, সেই মোটিভ কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানে আগত যারা রয়েছে তাদের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন তারা বেশ এখানে আসার আগেই শোভাযাত্রা শুরু হওয়ার আগেও কিছুটা চিন্তিত ছিলেন যে এইবার কি হবে পরিস্থিতিটা। মেজবা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেজবা রহমান। বাংলা নববর্ষের প্রথম দিনে চালু হচ্ছে কৃষক কার্ড। কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে আজ টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির শুরুতে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। পরে স্থানীয় স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করে দেশব্যাপী প্রি পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। কৃষক সমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি পৌর উদ্যানে উদ্বোধন করবেন কৃষি মেলার। টাঙ্গাইল সহ দেশের 11টি পয়েন্টে কৃষি কার্ডের প্রি পাইলটিং শুরু হবে। প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় 1453 জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। দর্শক, টাঙ্গাইল স্টেডিয়ামে এই মুহূর্তে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান, যোগ দিচ্ছি তার সঙ্গে। রেমান, আপনাকে নববর্ষের শুভেচ্ছা শুরুতেই। আর প্রধানমন্ত্রী কখন কৃষক কার্ড বিতরণের কার্যক্রম শুরু করবেন সে ব্যাপারে কি তথ্য রয়েছে? জি বিপাশা, নববর্ষের দিন বিএনপির যে নির্বাচনের প্রতিশ্রুতি
এই প্রতিশ্রুতির অন্যতম একটি প্রতিশ্রুতি ছিল কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করা, এবং আজকে টাঙ্গাইল থেকে এটি বিতরণ শুরু হবে এবং বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে তিনি ঢাকা থেকে রওনা হয়েছেন, কিছু সময়ের মধ্যে তিনি টাঙ্গাইল এসে পৌঁছবেন এবং এখানে এসে তিনি টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে মাজার সন্তোষে সেখানে তিনি যাবেন এবং সেখানে তিনি মাওলানা ভাসানীর মাজার জিয়ারতের পরে এই মারুফ স্টেডিয়াম, যেটি টাঙ্গাইল সদরে অবস্থিত, এই স্টেডিয়ামে আসবেন এবং এসে তিনি কৃষকদের মাঝে এই কৃষি কার্ড বিতরণ করবেন। এই বিষয়ে আমাদের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আতাউর রহমান আজাদ, তার সঙ্গে আমরা কথা বলবো। কেমন প্রস্তুতি, আসলে কি কার্যক্রম নিতে যাচ্ছে? ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এই মারুফ স্টেডিয়ামে চলে আসবেন। কৃষকদের যে প্রত্যাশা এবং নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী 15 জন কৃষককে সরাসরি তাদের হাতে কৃষিকার্ড তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করবে। এই কৃষিকার্ডের মাধ্যমে একজন কৃষক 10টি সুযোগ পাবে। তার মধ্যে ন্যায্য মূল্যে সার, বীজ ও বালাইনাশক, সরকারি ভূতর্কি প্রণোদনা, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, বীজ, কৃষি বীমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, মোবাইল, আবহাওয়া ও বাজার তথ্য। আর তার চাইতে এখানে একটি গুরুত্বপূর্ণ, মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা পাবে কৃষক। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই কৃষি কার্ড বিতরণ করেই পরে বড় উদ্যানে কৃষি মেলা উদ্বোধন করবেন। আপনাকে ধন্যবাদ। এই কৃষি কার্ডের মাধ্যমে মূলত কৃষক 10টি সরাসরি সুবিধা পাবেন। এছাড়াও কৃষকদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হচ্ছে কৃষকদের মাধ্যমে। আজকে পয়লা বৈশাখের দিন, শুভ নববর্ষ, এবং নববর্ষের দিন তারেক রহমান এই নতুন যে উদ্যোগ, নির্বাচনে যে প্রতিশ্রুতির যে উদ্যোগ, সেই উদ্যোগ টাঙ্গাইল থেকে শুরু করছে। এরপর এই বিষয়টি, কৃষি কার্ডের বিষয়টি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে টাঙ্গাইল স্টেডিয়াম থেকে সবশেষ অবস্থা। বিপাশা। জি রেমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিকান্দার রেমান। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছেন আরও 6 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির হাসানপুর এলাকায় সোমবার মধ্যরাতে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের উপর থাকা 13 যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে নিহত হয় 7 জন। তারা হলেন মোহাম্মদ আফজল হোসেন, সোহরাব হোসেন সালেক, সুমন, বিশু, আবু হোসেন, আব্দুর রশিদ। তারা দিনাজপুরের খালিবপুর ও ভাইঘর গ্রামের বাসিন্দা। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে থানায় নেয় পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।